ঘড়ির কাঁটা যখন রাত 12টা, তখন শহরের কোলাহল মিলিয়ে যায় নীরবতায়। উন্মোচিত হয় এক নতুন কাহিনী, যার প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে এক অজানা ভয়। প্রস্তুত থাকুন আপনার রোম খাড়া করা অভিজ্ঞতার জন্য, কারণ শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চ। রহস্য রোমাঞ্চের আমাদের আজকের গল্প শ্যাওলাবাড়ির অতিথি। গল্পটি সম্পূর্ণ এআই দ্বারা নির্মিত। গল্প পাঠে আমি কুন্তল, অয়ন্তিকা এবং শুভম। শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চের আজকের গল্প শ্যাওলাবাড়ির অতিথি। একটা পড়ন্ত বিকেলে যখন পশ্চিমের আকাশে সিঁদুরে মেঘ জমেছে আর দিনের আলো রাতের অন্ধকারের কাছে একটু একটু করে আত্মসমর্পণ করতে শুরু করেছে, ঠিক তখনই অর্ক তার বন্ধু ঈশানীকে ফোন করে। হ্যালো অর্ক, হ্যাঁ বল, কিছু বলছিলিস? হ্যাঁ বলছিলাম, আজকে একটু শ্যাওলাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ভাবছি, আর তোকেও আমার সঙ্গে যেতে হবে। আমি আমি কেন যাব, তাও আবার এই সন্ধেবেলায়? তুই তো জানিস। ঈশানীর কথা শেষ হওয়ার আগেই অর্ক ফোনটা কেটে দিল, কারণ শ্যাওলাবাড়ির ইতিহাস সে ঈশানীর কাছ থেকে আগেই শুনেছিল। সেটা ছিল ঈশানীদের পূর্বপুরুষদের জমিদার বাড়ি, যা এখন পরিত্যক্ত বাড়ি নামেই বেশি পরিচিত। অর্ক ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার প্রেমী, আর তার এই অ্যাডভেঞ্চারের নেশায় তাকে টেনে নিয়ে গিয়েছিল বর্ধমানের অলকেশপুরের ওই শ্যাওলাবাড়িতে। যেমন কথা তেমন কাজ, দুজনেই বেরিয়ে পড়ল শ্যাওলাবাড়ির উদ্দেশ্যে। ঈশানী, তুই ঠিক আছিস তো? আর মাত্র কয়েক কিলোমিটার। গুগল ম্যাপ তো বলছে ডান দিকের ওই মাটির রাস্তাটা ধরতে হবে। আমি ঠিক আছি, কিন্তু অর্ক, আমি শেষবারের মতো তোকে বলছি, জায়গাটা ভালো নয়। গ্রামের লোক ওদিকে দিনের বেলাতেও যায় না। তুই বরং বাইরের কয়েকটা ছবি তুলে ফিরে চল। আরে, এত দূর এসে ফিরে যাব? তুই তো জানিস ওটাই আমার ইউএসপি। লোকে আমার ব্লগে পরিত্যক্ত জায়গার ভেতরের গল্প শুনতে আসে। আর তাছাড়া তোর ঠাকমার মুখে তো শুনেছিস, একটা গোটা নীলকুঠি। ভাবা যায় কি দারুণ ইতিহাস লুকিয়ে আছে ওখানে। ইতিহাস নয় রে, দীর্ঘশ্বাস জমে আছে, অভিশাপ জমে আছে। গাড়িটা এসে থামলো একটা বিশাল মরচে পড়া লোহার গেটের সামনে। গেটের কারুকার্য দেখেই বোঝা যায় এককালে এর কত প্রতিপত্তি ছিল। গেট ছাড়িয়ে ভেতরে যত দূর চোখ যায় শুধু আগাছার জঙ্গল আর বড় বড় গাছপালার জটলা, আর তার মাঝখানে কোনো রকমে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই কুখ্যাত শ্যাওলাবাড়ি। দোতলা বাড়িটার গায়ে স্যাঁতস্যাঁতে শ্যাওলার পুরু আস্তরণ, দেওয়ালে ফাটল ধরে সেখানে বট অসত্যের চারা জন্মেছে, যেন প্রকৃতি নিজেই এই অভিশপ্ত বাড়িটাকে গিলে খেতে চাইছে। ইউরেকা, খুলে গেল। চল এবার ভেতরে যাওয়া যাক। আলো থাকতে থাকতে কয়েকটা শট নিয়ে নি। আমার কিন্তু পা কাঁপছে অর্ক। ভেতর থেকে একটা পচা স্যাঁতসেঁতে গন্ধ আসছে না? অর্ক ঈশানীর কথায় কান দিল না। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে সে পা রাখলো বাড়ির ভেতরে। বিরাট একটা হল ঘর, আসবাবপত্র প্রায় কিছুই নেই, যা আছে সব ভাঙাচোরা, ধুলোর পুরু আস্তরণের নিচে ঢাকা। দেওয়ালে ঝোলানো কয়েকটা ছবির কঙ্কালসার ফ্রেম ঝুলছে। এক কোণে একটা বিরাট উঁচু সিঁড়ি দোতলার দিকে উঠে গেছে। অর্ক ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল, আর ঈশানী ভয়ে ভয়ে চারপাশটা দেখতে লাগলো। আর তার ঠাকুমার মুখে শোনা গল্পগুলো যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠছিল। এই নীলকুঠি তৈরি করেছিল এক অত্যাচারী নীলকর সাহেব, জেমস রেনল্ড। কৃষকদের ওপর তার অত্যাচারের কাহিনী আজও লোকে ভোলেনি। শোনা যায় তার কুঠিতে একটা গোপন কুঠুরি ছিল, সেখানে অবাধ্য চাষিদের জ্যান্ত পুঁতে দেওয়া হতো। রেনল্ডের মৃত্যুর পর বাড়িটা ঈশানীর পূর্বপুরুষরা কিনে নেন, কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেননি। একের পর এক অস্বাভাবিক মৃত্যু আর দুর্ঘটনার পর তারা ও বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন। অর্ক, কি হয়েছে? কি হয়েছে? রিল্যাক্স, ও কিচ্ছু না।
হয়তো হাওয়াতে জানলার শাঁসি পড়লো। না, সব জানালা তো বন্ধ। তাছাড়া তুই কি দোতলা থেকে কারো হেঁটে যাওয়ার আওয়াজ পেলি না? খুব ভারী পায়ের শব্দ। ঈশানী, তুই বড্ড বেশি ভাবছিস। এটা পুরনো বাড়ি, এরকম আওয়াজ তো এখানে হবেই। আরে চল তো, চল দোতলায় গিয়ে দেখি। অর্কর যুক্তি ঈশানীর ভয়কে দমাতে পারল না, কিন্তু একা নিচে দাঁড়িয়ে থাকার চেয়ে অর্কর সঙ্গে থাকাটাই তার বেশি নিরাপদ মনে হলো। ভাঙা ধুলোমাখা সিঁড়ি বেয়ে ওরা দোতলায় উঠল। দোতলার বারান্দাটা আরো বেশি ভয়ঙ্কর। একদিকের ছাদ প্রায় ভেঙে পড়েছে। বারান্দার শেষে একটা ঘর, যার দরজাটা একটুখানি খোলা, যা দেখে অর্ক বলে উঠল, চল ওই ঘরটা দেখি, মনে হচ্ছে ওটাই ছিল সাহেবের শোবার ঘর। যেই না ওরা ঘরটার দিকে এগিয়েছে, অমনি ভেতর থেকে ভেসে এলো একটা অদ্ভুত গুনগুন শব্দ, যেন কোনো মেয়ে খুব নিচু স্বরে কাঁদছে। অর্ক, শুনেছিস? এবার তোর ভুল বলবি না। হ্যাঁ শুনেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? সাহস সঞ্চয় করে অর্ক পকেট থেকে শক্তিশালী টর্চটা বের করে দরজায় আলো ফেলল। তারপর খুব ধীরে ধীরে দরজাটা ঠেলল। ঘরের ভেতরটা যেন আস্ত একটা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মতো ঠান্ডা। কোনো আসবাব নেই, শুধু এক কোণে একটা লোহার পুরনো সিন্দুক পড়ে আছে। আর ঘরের ঠিক মাঝখানে শূন্যে দুলছে একটা ফাঁসের দড়ি। দড়িটা এমনভাবে ঝুলছে যেন কিছুক্ষণ আগেও কেউ ওটাতে ঝুলেছিল। আমার ঠাকুমা বলতেন রেনল্ড সাহেব নাকি মালতী নামের এক কৃষক মেয়েকে। ঈশানী কথাটা শেষ করতে পারল না, কারণ ঠিক সেই মুহূর্তে ওদের দুজনের চোখের সামনে সেই শূন্য দড়িটা ধীরে ধীরে টান টান হতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য ভার ওতে চেপে বসেছে। আর ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক তীব্র জেসমিন ফুলের সুবাস। শোনা যায় মালতীর চুলে নাকি সবসময় জেসমিন ফুল গোঁজা থাকতো। ঈশানী চল, এক্ষুনি বেরিয়ে যেতে হবে এখান থেকে, ওই তাড়াতাড়ি। কিন্তু ওরা বেরোতে পারল না। যে দরজা দিয়ে ওরা ঢুকেছিল সেটা সশব্দে বন্ধ হয়ে গেল। অর্ক আর ঈশানী দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। মনে হচ্ছে যেন ওপাশে কেউ পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে। হঠাৎই ঘরের তাপমাত্রা আরও নামতে শুরু করলো। এবার আর জেসমিনের গন্ধ নয়, একটা তীব্র মদের গন্ধ আর পোড়া তামাকের গন্ধে ঘরটা ভরে গেল। ওরা বুঝতে পারল এটা অন্য কারোর উপস্থিতি, আরো বেশি ভয়ঙ্কর। অর্ক টর্চের আলোটা ঘোরাতেই দেখল ঘরের অন্য কোণের দেওয়ালে একটা ছায়া ধীরে ধীরে ফুটে উঠল। একটা লম্বা চওড়া চেহারা, মাথায় হ্যাট, হাতে একটা চাবুক। ছায়াটা স্থির নয়, নড়ছে, যেন চাবুকটা বাতাসে ঘোরাচ্ছে। Who dares to enter my chamber? খাড়া ছোড়া, আমার সম্পত্তিতে পা রাখার সাহস তোদের হয় কি করে? কণ্ঠস্বরটা যেন দেওয়ালের ভেতর থেকে আসছে। ঈশানী ভয়ে অর্ককে জড়িয়ে ধরে কাঁপছে। অর্ক মরিয়া হয়ে দরজায় লাথি মারতে লাগলো। পালাতে পারবি না, যেমন ওই মালতীও পারেনি। অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছেই ওকে হার মানতে হয়েছিল। হাসিটা যেন ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আর ঠিক তখনই সেই ফাঁসের দড়িটা ছিঁড়ে নিচে পড়ল, আর জেসমিনের গন্ধটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। সেই ছায়ামূর্তির দিকে যেন একটা অদৃশ্য শক্তি ছুটে গেল। ঘরের ভেতর শুরু হলো এক তুমুল আলোড়ন, যেন দুটো অশরীরী শক্তির মধ্যে এক ভয়ঙ্কর লড়াই বেঁধেছে। এই সুযোগেই অর্ক খেয়াল করলো
ঘরের অন্যদিকে একটা ছোট জানালা রয়েছে, যেটা হয়তো বাইরে থেকে লতা পাতা দিয়ে ঢাকা ছিল। অর্ক আর এক মুহূর্ত দেরি করল না, ঈশানীকে টেনে নিয়ে সেই জানালার দিকে দৌড় দিল। ভাঙা কাঁচ আর আগাছার জঙ্গল পেরিয়ে ওরা কোনো রকমে দোতলা থেকে নিচে লাফ দিল। হাতে পায়ে প্রচণ্ড চোট পেলেও ওদের তখন সেদিকে কোনো হুঁশ ছিল না। পেছনে তখন ভেসে আসছে সেই নীলকর সাহেবের ভয়ঙ্কর ক্রোধের গর্জন আর মালতীর কান্নার শব্দ। ওরা পরিমরি করে দৌড়ে গাড়ির কাছে পৌঁছালো। গাড়িটা যখন সবেগে বেরিয়ে যাচ্ছে, অর্ক রিয়ার ভিউ মিররে একবার শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো। সে স্পষ্ট দেখল দোতলার সেই ঘরটার জানালায় দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি, আর তার ঠিক পেছনেই একটা বিশাল কালো ছায়া যেন তাকে গ্রাস করতে এগিয়ে আসছে। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। ঘটনাটা ঘটল ঠিক দিন কয়েক পর। অর্ক কলকাতায় নিজের ফ্ল্যাটে বসে কম্পিউটারে শ্যাওলাবাড়ির ছবিগুলো এডিট করছিল। বেশিরভাগ ছবি অতিরিক্ত আলোর কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা ছবি একদম ঠিকঠাক ছিল, হলঘরের সিঁড়ির ছবি। ছবিটাকে জুম করতেই অর্কর রক্ত জল হয়ে গেল। সিঁড়ির মাথায় অন্ধকারের মধ্যে দুটো জলজলে লাল চোখ তার ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তেই তার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। অর্ক জানে দরজার ওপাশে কোনো রক্তমাংসের মানুষ নেই, কারণ বেলের আওয়াজের সাথে সাথে সেই পুরনো চেনা গন্ধে অর্কর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। কিছুক্ষণের জন্য অর্ক হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল শ্যাওলাবাড়ির অতিথি তার নতুন ঠিকানায় এসে পৌঁছে গেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন রহস্য রোমাঞ্চের আজকের গল্প শ্যাওলাবাড়ির অতিথি। গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।